আজকে আমরা আলোচনা করব মুক্তিযুদ্ধে অবদানের খেতাব নিয়ে আলোচনা করব। স্টেপ 1 এর সংক্ষিপ্ত আলোচনা দেওয়া আছে। আমরা স্টেপ 2 তে দেখি যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেখি যে সাহিত্যিক হিসেবে মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব পেয়েছিলেন আব্দুল সাত্তার। মুক্তিযুদ্ধে প্রথম বীর উত্তম খেতাবপ্রাপ্ত ব্যক্তি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব, যিনি চিফ অফ স্টাফ ছিলেন। মুক্তিযুদ্ধে প্রথম বীর বিক্রম খেতাব ছিলেন মেজর খন্দকার নাজমুল হুদা। মুক্তিযুদ্ধে প্রথম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ব্যক্তি ছিলেন মোহাম্মদ আব্দুল মতিন ছিলেন। বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নাম ছিলেন শহীদুল ইসলাম লালু। তিনি মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র 12 বছর বয়স, তা তিনি বীর প্রতীক উপাধিতে ভূষিত হয়েছিলেন। মুক্তিযুদ্ধে ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে একমাত্র খেতাবপ্রাপ্ত বীর বিক্রম মুক্তিযোদ্ধা হচ্ছে ইউ.কে. চিং মারমা। তিনি 6 নং সেক্টরে কাজ করতেন। তো বিভিন্ন পরীক্ষা আসতে পারে যে ইউ.কে. চিং মারমা কত নং সেক্টরে কাজ করতেন। বীর উত্তম খেতাবপ্রাপ্ত মোট সদস্য হচ্ছে 67 জন। মনে রাখতে হবে যে 67 জন মানুষ খেতাব পাইছে বীর উত্তম। 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধুকে রক্ষা করতে গিয়ে জীবন উৎসর্গ করা তার সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিনকে 2010 সালে মরণোত্তর বীর উত্তম খেতাব দেওয়া হয়। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখনও গেজেট প্রকাশ করেনি। 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে ছিলেন সেনাবাহিনীর 3 জন, ইপিআর এর 2 জন, নৌবাহিনীর 1 জন এবং বিমান বাহিনীর 1 জন। অর্থাৎ আমরা যে 7 জন বীরশ্রেষ্ঠ বলি তাদের মধ্যে 3 জন ছিল সেনাবাহিনীর, 2 জন ছিল ইপিআর এর, 1 জন নৌবাহিনীর এবং 1 জন বিমান বাহিনীর ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলা দণ্ডিত 4 খুনির মুক্তিযুদ্ধে পাওয়া রাষ্ট্রীয় খেতাব হাইকোর্ট স্থগিতের নির্দেশ প্রদান করেন 15 ডিসেম্বর 2020 সালে দেয়া হয়। মুক্তিযুদ্ধ ভিত্তিক মন্ত্রণালয় দণ্ডিত 4 খুনির খেতাব বাতিল করে গেজেট প্রকাশ করা হয় 6 জুন 2021 সালে। তো তারা হলেন কে? 1 নম্বর লেফটেন্যান্ট কর্নেল শফিকুল হক ডালিম, তিনি ছিলেন বীর উত্তম, আর গেজেট নং ছিল 25, মানে বাতিলকৃত খেতাব যেটা। লেফটেন্যান্ট কর্নেল নূর চৌধুরী, তিনি বীর বিক্রম ছিল খেতাব, যেটা বাতিল করা হয়েছে, গেজেট নং হচ্ছে 90। লেফটেন্যান্ট এম রাশেদ চৌধুরী বীর প্রতীক ছিল 267 নং, গেজেট নং ছিল। 4 নম্বর ছিল নায়েক সুবেদার মুসলিম খান, যিনি বীর প্রতীক ছিলেন, তার গেজেট নং ছিল 329। তো এক নজরে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধে যারা খেতাব পাইছে তাদের যদি আমরা দেখি, আমরা জানি যে প্রথম খেতাব হচ্ছে বীর শ্রেষ্ঠ, পরে হচ্ছে বীর উত্তম, তারপর বীর বিক্রম, তারপর বীর প্রতীক। তো এখানে খেয়াল করলে বীর শ্রেষ্ঠ হচ্ছে 7 জন, বীর উত্তম হচ্ছে 67 জন, বীর বিক্রম হচ্ছে 174 জন এবং বীর প্রতীক পাইছে 424 জন পাইছে। তা মোট হচ্ছে আপনার 672 জন হচ্ছে বর্তমান সংখ্যা যেটা। আর পূর্বে ছিল আপনার যে 7 জন ছিল, বীর শ্রেষ্ঠ 7 জন, ঠিক আছে। বীর উত্তম হচ্ছে আপনার 68 জন ছিল, বীর বিক্রম ছিল 175 জন এবং বীর প্রতীক ছিল 426 জন। তাহলে মোট ছিল 676 জন। অর্থাৎ ওই যে 4 জনকে বাতিল করা হয়েছে, এই 4 জনকে বাতিল করার কারণে মোট আগে ছিল 676 জন ছিল, মানে খেতাবপ্রাপ্ত ছিল 676 জন। 4 জন বাতিল করার কারণে এখন সংখ্যা হয়েছে 672 জন, মানে 4 জনকে বাদ দেওয়া হয়ে গেছে। তো আমরা এদিকে যদি খেয়াল করে দেখি যে বীরশ্রেষ্ঠদের নামে গ্রাম এবং ইউনিয়ন করা হয়েছিল, যেমন রামনগর, সেটার পূর্ব নাম ছিল, বর্তমানে মতিউরনগর গ্রাম করা হয়েছে। অবস্থান হচ্ছে আপনার রায়পুরা, নরসিংদী। বীরশ্রেষ্ঠদের নামে গ্রাম এবং ইউনিয়ন যে করা হয়েছে সেগুলো দেখা হইতেছে, যে এখানে বলছে যে খুরদা কালিশপুর, সেটা বর্তমান করা হয়েছে হামিদনগর। অবস্থান হচ্ছে মহেশপুর, ঝিনাইদহ। মটুপি ছিল, তার বর্তমান নাম হচ্ছে মুস্তফা কামাল নগর, সেটা হচ্ছে ভোলা জেলার আলীনগরে। বাগপাসরা, সেটা রুহুল আমিন নগর হয়েছে সোনাইমুড়ি, নোয়াখালীতে। সালামতপুর, সেটা রফনগর হয়েছে মধুখালী, ফরিদপুর। মহেশকুলা, তার নাম পরিবর্তন করা হয়েছে নূর মাহমুদ নগর। অবস্থান হচ্ছে সদর নড়াইল। তো আমরা 7 জন বীরশ্রেষ্ঠের সংক্ষিপ্ত পরিচয় আমরা যদি একটু খেয়াল করে দেখি, তাহলে সেটা হচ্ছে যে আমরা জানি যে সিপাহী মুস্তফা কামাল, তার জন্ম হচ্ছে 1947 সালে ভোলা জেলায় তার এই জন্মস্থান হয়েছিল। কর্মস্থল ছিল সেনাবাহিনী ছিল, পদবী ছিল সিপাহী। তিনি 2 নং সেক্টরে কাজ করছেন। মৃত্যুবরণ করেছিল 18 এপ্রিল 1971 সালে। অর্থাৎ তিনি একমাত্র ব্যক্তি যে তিনি বীরশ্রেষ্ঠের খেতাব পাওয়া প্রথম শহীদ, যিনি 18 এপ্রিল, অনেক কম সময়ে, মানে মুক্তিযুদ্ধের প্রথম দিকে তিনি শহীদ হয়েছিলেন। মৃত্যু 18 এপ্রিল 1971 সালে। সমাধি দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া দরিন গ্রামে। বিশেষ তথ্য হচ্ছে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের মধ্যে প্রথম শহীদ হচ্ছেন তিনি।
তারপর আমরা যদি দেখি ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ, তিনি তার জন্ম 1943 সালে ফরিদপুরে। তার কর্মস্থল ছিল ইপিআরে, ইস্ট পাকিস্তান রাইফেলসে ছিল। পদবী ছিল ল্যান্স নায়েক। সেক্টর 1 নং সেক্টর রাঙ্গামাটিতে তিনি কাজ করছেন, মানে যুদ্ধ করছেন আর মৃত্যুবরণ করেছেন 20 এপ্রিল 1971 সালে, সমাধি রাঙ্গামাটি জেলার নানিয়ার চরে। তারপর আমরা যদি দেখি ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, জন্ম 1941 সালে ঢাকায়, পৈতৃক নিবাস ছিল নরসিংদী রায়পুরা, কর্মস্থল ছিল বিমান বাহিনীতে, তিনি ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। মৃত্যুবরণ করেন 20 আগস্ট 1971 সালে। সমাধি দেওয়া হয়েছিল প্রথমে পাকিস্তানের করাচির মুরিপুর মাসরুর ঘাটিতে সমাধি ছিল। পরবর্তীতে 2006 সালে 25 মার্চ তার দেহাবশেষ দেশে ফিরে আনা হয় এবং মিরপুরের শহীদ বুদ্ধিজীবীদের কবরস্থানে তাকে সম্মানের সাথে মর্যাদার সাথে সমাহিত করা হয়। বিশেষ তথ্য হচ্ছে তিনি মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তান বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। পাকিস্তান বিমান বাহিনীর একটি T-33 বিমান, যারা ছদ্মনাম ছিল ব্লুবার্ড, তিনি চিন্তা করে দেশে আনার জন্য চেষ্টা করেন এবং আনার পথে তিনি শহীদ হন। তার জীবনের উপর নির্মিত একটা চলচ্চিত্র আছে, সেটা হচ্ছে অস্তিত্বে আমার দেশ। ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, তার জন্ম হচ্ছে 1936 সালে নড়াইল জেলায়, কর্মস্থল ইপিআরে ছিল। পদবী ছিল ল্যান্স নায়েক, সেক্টর 8 নংয়ে ছিল। তিনি মৃত্যুবরণ করেন 5 সেপ্টেম্বর 1971 সালে, সমাধি যশোরের শার্শা উপজেলায় কাশীপুর গ্রামে। তো এদিকে দেখি সিপাহী হামিদুর রহমান, তার জন্ম হচ্ছে 1953 সালে, ঝিনাইদহ মহেশপুর উপজেলায় খুরদা কালিশপুরে জন্ম। কর্মস্থল ছিল সেনাবাহিনীর, পদবী ছিলেন তিনি সিপাহী ছিলেন। সেক্টর ছিল 4 নং সেক্টরে, মৃত্যুবরণ করেন 28 অক্টোবর 1971 সালে, সমাধি ভারতের ত্রিপুরা রাজ্যের হাতিমের চড়া গ্রামে সমাধি ছিল। পরবর্তীতে 11 ডিসেম্বর 2007 সালে তাকে আবার দেশে এনে মিরপুর শহীদ বুদ্ধিজীবীদের সাথে খবর দেওয়া হয়েছিল, সমাধি করা হয়েছিল। বিশেষ তথ্য হচ্ছে তিনি বিশিষ্ট খ্যাতদের মধ্যে সর্বকনিষ্ঠ, অর্থাৎ তিনি খুব অল্প বয়স, মানে সর্বকনিষ্ঠ ব্যক্তি, মানে কম বয়সে তিনি পেয়েছেন বিশিষ্ট খ্যাত। ইঞ্জিনিয়ার আর্টিফিশিয়াল রুহুল আমিন, তার জন্ম 1935 সালে নোয়াখালী জেলার সোনাইমুড়িতে, তার কর্মস্থল ছিল নৌবাহিনীতে ছিল। তিনি পদবী ছিলেন ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল ছিল। তিনি 10 নং সেক্টরে কাজ করছেন। মৃত্যুবরণ করেন 10 ডিসেম্বর 1971 সালে, সমাধি খুলনা রূপসা উপজেলার বাগমারা গ্রামে রূপসা নদীর তীরে। আরেকজন হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর, তিনি 1949 সালে বরিশালের রহিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন। কর্মস্থল ছিল সেনাবাহিনী, পদবী ছিল ক্যাপ্টেন, সেক্টর ছিল 7 নং। মৃত্যুবরণ করেন 14 ডিসেম্বর 1971 সালে, সমাধি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদের প্রাঙ্গণে। বিশেষ তথ্য, বিশিষ্ট খেতাবপ্রাপ্তদের মধ্যে সর্বশেষ তিনি শহীদ হন। তো খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধার মধ্যে আমরা জানি ডাক্তার সিতারা বেগম, তিনি 1946 সালে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তান সেনা মেডিকেল লেফটেন্যান্ট পদে কুমিল্লা ক্যান্টনমেন্টে দায়িত্বরত ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি বাংলাদেশের ফিল্ড হাসপাতালে কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশ সরকার 1973 সালে প্রথম নারী হিসেবে তাকে 2 নং সেক্টরে 15তম বীর প্রতীক ঘোষণা করে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। আচ্ছা, তিনি এখনও বেঁচে আছেন। বর্তমানে তিনি 2 নং সেক্টরে 15তম বীর প্রতীক ঘোষণা করে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তার মানে ডক্টর সিতারা বেগম তিনি এখনও বেঁচে আছেন। একটা ভালো একটা খবর যে তিনি এখনও বেঁচে আছেন, একটা আনন্দের সংবাদ। তারামন বিবি 1957 সালে কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি মুহিব হাবিলদারের উৎসাহে 11 নং সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সরকার 1973 সালে তাকে বীর প্রতীক হিসেবে ভূষিত করছে বা খেতাব দিয়েছেন, কিন্তু 1995 সাল পর্যন্ত তার খোঁজ মেলেনি। আচ্ছা, 21 নভেম্বর 1995 দৈনিক ভোরের কাগজে তাকে খুঁজে পাওয়ার খবর প্রকাশিত হলে 19 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তার হাতে বীর প্রতীক সম্মাননা তুলে দেওয়া হয়। তিনি 2018 সালে 1 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। প্রখ্যাত কথা সাহিত্যিক আনিসুল হক তারামন বিবিকে নিয়ে বীর প্রতীকের খুঁজে ও করিমন বেওয়া নামে 2টি বই লিখেছেন। আচ্ছা, তাহলে তারামন বিবি তিনি 1957 সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন, কিন্তু পরবর্তীতে 1995 পর্যন্ত তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। মানে তিনি যে যুদ্ধ করছে, তাকে যে সম্মান দেওয়া হয়েছে, কিন্তু তেমন কোনো খোঁজ পাওয়া যায় নাই। পরবর্তীতে তাকে যখন পাওয়া গেছে তখন তাকে বীর প্রতীক দেওয়া হয়েছে, যে সম্মানটা সেটা তুলে দিয়েছেন তার হাতে। 2018 সালে তিনি মারা যান। তো আমরা এইদিকে খেয়াল করে দেখি, আমরা জানি কাকুন বিবি, তিনিও একজন বিখ্যাত একজন মহিলা। তিনি 1915 সালে সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন খাসিয়া সম্প্রদায়ের লোক। কাকুন বিবির আসল নাম ছিল কাকাত হেনিন চিতা। নারী মুক্তিযোদ্ধা হিসেবে তিনি মুক্তি বেটি নামে পরিচিত। মুক্তিযুদ্ধ চলাকালে 5 নং সেক্টরে মুক্তি বাহিনীর হয়ে গুপ্তচর কাজ করতেন। 1971 সালে জুন মাসে পাকিস্তানি বাহিনীর কাছে ধরা পড়লে তাকে অমানুষিক নির্যাতনের শিকার করেন। আচ্ছা, 1996 সালে সরকার তাকে বীর প্রতীক হিসেবে ঘোষণা করেন। 1996 সালে তাকে দেওয়া হয়, বীর প্রতীক হিসেবে ঘোষণা করে, কিন্তু পরবর্তীতে গেজেট আকারে প্রকাশিত হয়নি। সংগ্রামী ও মোহিতি এই নারী 2018 সালে 21 মার্চ মৃত্যুবরণ করেন। 3 জন নারীর শুধু অবদান এখানে তুলে ধরা হয়েছে বিশেষ করে। তো আমরা এখানে খেয়াল করে দেওয়ার যুগে বাংলাদেশকে স্বীকৃতিদারকারী প্রথম দেশ হিসেবে আমরা জানি ভুটান 6 ডিসেম্বর 1971 সালে দিয়েছিল। দ্বিতীয় দেশ ভুটানে কয়েক ঘন্টা পরে ভারত দিয়েছিল 6 ডিসেম্বর 1971 সালে। আরব
বা আরব যদি বলি প্রথম আরব দেশ অথবা প্রথম মধ্যপ্রাচ্যের দেশ যদি সেটা বলি আমরা জানি সেটা হচ্ছে ইরাক। প্রথম এশীয় মুসলিম দেশ মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। প্রথম আফ্রিকান মুসলিম বা অনারব বা যেটাই বলি সেটা হচ্ছে সেনেগাল। প্রথম ইউরোপীয় বা সমাজতান্ত্রিক দেশ যদি বলে পূর্ব জার্মানি। প্রথম উত্তর আমেরিকার মধ্যে বার্বাডোস। প্রথম ওশেনিয়া মহাদেশের মধ্যে টুঙ্গা। প্রথম দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ হিসেবে ভেনেজুয়েলা। পঞ্চশক্তি দেশগুলোর মধ্যে স্বীকৃতি দিয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম স্বীকৃতি দিয়েছিল কুয়েত। স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিয়েছে 4 এপ্রিল 1972 সালে। যুক্তরাজ্য স্বীকৃতি দিয়েছে 4 ফেব্রুয়ারি 1972 সালে। ফ্রান্স বাংলাদেশের স্বীকৃতি দিয়েছিল 14 ফেব্রুয়ারি 1972 সালে। পাকিস্তান বাংলাদেশের স্বীকৃতি দেয় 22 ফেব্রুয়ারি 1974 সালে। সৌদি আরব বাংলাদেশের স্বীকৃতি দেয় 15 আগস্ট 1975 সালে। চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় 31 আগস্ট 1975 সালে। তো আমরা জানি 7 জন বীরশ্রেষ্ঠের নামে পুকুর রয়েছে সুন্দরবনে। আচ্ছা, 7 জন বীরশ্রেষ্ঠের নামে পুকুর রয়েছে সুন্দরবনে। বীরাঙ্গনা খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা 448 জন। আদিবাসী মুক্তিযোদ্ধা ইউকে চিং মার্মা। মুক্তিযুদ্ধের খেতাব বাতিল হয় 4 জনের। তো বিশেষ পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসছে এখান থেকে যে বাংলাদেশের খেতাবপ্রাপ্ত বীর বিক্রম উপাধি কতজন। তারপর আমরা পিএসসি সরকারি বিভিন্ন চাকরি পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসছে এদিকে যদি আমরা খেয়াল করে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশ্ন আসছে এখান থেকে। তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম গুচ্ছতে আসছে। এদিকে আমরা খেয়াল করে দিই মেডিকেল এবং ডেন্টাল সহ অন্যান্যতেও আসছে। এ হলো আমাদের এই অধ্যায় থেকে মোট প্রশ্নগুলো যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এই অধ্যায় থেকে বিভিন্ন প্রশ্ন বিশেষ করে অ্যাডমিশন টেস্টে মানবিকের জন্য অবশ্যই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ।